আজকে আমরা নবম শ্রেণীর মাইতি বেলা সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার 4.1 চ্যাপ্টার 4.1 পরমাণুর গঠন তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা প্রেস করে দিও। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো বা এমসিকিউ। এর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, নিউট্রন আবিষ্কার করেন? উত্তর হবে অপশন সি, স্যাডউইক। প্রশ্ন 2, পরমাণু নিউক্লিয়াসে থাকে? উত্তর হবে অপশন ডি, প্রোটন ও নিউট্রন। প্রশ্ন 3, ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা? উত্তর হবে অপশন বি, 7টি। প্রশ্ন 4, নিউট্রনবিহীন একটি পরমাণু হলো? উত্তর হবে অপশন এ, প্রোটিয়াম। প্রশ্ন 5, এক্স উপরে 12 নিচে 6 এর আইসোটোপ হলো? অপশন সি, উপরে 30 নিচে এক্স উপরে 30 নিচে 6। আইসোটোপ মানে হচ্ছে যে মৌলটার নিচে একই নাম্বার থাকবে, এখানেও 6 আছে এখানেও 6 হবে, কিন্তু ভর সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, কিন্তু ভর সংখ্যা মানে উপরেরটা যেটা প্রোটন প্লাস নিউট্রন ভর সংখ্যা সেটা আলাদা হবে। যেমন দেখো এর ভর সংখ্যা হচ্ছে 12, এর ভর সংখ্যা হচ্ছে 13, তাহলে এর আইসোটোপ হবে এটা, যেখানে ইলেকট্রন সংখ্যাটা 1 থাকবে আর ভর সংখ্যাটা আলাদা হবে, তাকেই বলে আইসোটোপ। প্রশ্ন 6, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? উত্তর হবে অপশন ডি, Li2+। প্রশ্ন 7, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন? উত্তর হবে অপশন বি, রাদারফোর্ড। প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, পরমাণুর কেন্দ্রে কি কি কণা রয়েছে? উত্তর হবে পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন কণা রয়েছে। প্রশ্ন 2, একটি নিউট্রনের আধান কত? একটি নিউট্রনের আধান হচ্ছে নিস্তড়িত। প্রশ্ন 3, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর সবচেয়ে ভারী কণা নিউট্রন। প্রশ্ন 4, কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রয়েছে? উত্তর হবে নিউক্লিয় বল। নিউক্লিয় বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রয়েছে। প্রশ্ন 5, কোন পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 ও 8, পরমাণুটির ভর সংখ্যা কত? পরমাণুর ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো এখানে নিউট্রন সংখ্যা দেওয়া আছে 8, এবার প্রোটন সংখ্যাটা আমরা কি করে বের করব? কোনো পরমাণু যখন নিস্তড়িত থাকে, যে কোনো পরমাণু প্রথম অবস্থায় নিস্তড়িতই থাকে, সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যাটা 1 হয়, মানে পজিটিভ পাওয়ার আর নেগেটিভ পাওয়ারটা একই থাকে। তার মানে যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলোই প্রোটন থাকবে। তার মানে এখানকার ইলেকট্রন যে সংখ্যা আছে 6, এটাই হবে এই পরমাণুটির প্রোটন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা 8, তাহলে ভর সংখ্যা আমরা পেয়ে যাব প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মানে 6 + 8 = 14। প্রশ্ন 6, একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 7। মৌলটির ভর সংখ্যা 37 হলে নিউট্রন সংখ্যা কত? তাহলে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তার মানে টোটাল এখান থেকে মোট ইলেকট্রনটা আমাদের বের করে নিতে হবে। মোট ইলেকট্রনটা কি করে পাবো? এই তিনটেকে যোগ করব, 2 + 8 + 7, তাহলে হচ্ছে 17। তাহলে আর ভর সংখ্যা দেওয়া আছে 37, তাহলে নিউট্রন কি করে পাবো? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের অঙ্কটা। এখানে দেখো, এই যে প্রথমে 5 নম্বর প্রশ্নের উত্তর, পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 6 + 8 = 14। আর 6 নম্বর, মোট ইলেকট্রন হচ্ছে কি করে বের করছি? 2 + 8 + 7 = হচ্ছে 17। অতএব আমি বলেছি পরমাণুতে যতটা ইলেকট্রন থাকে ততটাই প্রোটন থাকে, তার মানে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 17। অতএব ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে নিউট্রন সংখ্যা, কারণ প্রোটন প্লাস নিউট্রন
যদি ভর সংখ্যা হয় তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাবো, আবার ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বাদ দিলে আমরা প্রোটন সংখ্যা পাবো। তাহলে এখানে নিউট্রন সংখ্যাটা বের করতে হবে। তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়ালস টু, ভর সংখ্যা আমাদের দেওয়া আছে 37 মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে 17 ইকুয়ালস টু 20। অতএব নিউট্রন সংখ্যা 20। প্রশ্ন 7, মৌলের নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কী? আধানের সঙ্গে মানে আধান মানে চার্জ, চার্জ মানে হচ্ছে এটা পজিটিভ বা নেগেটিভ। পারমাণবিক সংখ্যার সম্পর্ক হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি দুটো কণা আছে, একটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। তার সাথে পারমাণবিক সংখ্যার সম্পর্ক মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে এখানে প্রোটন সংখ্যা, আর প্রোটন সবসময় পজিটিভ চার্জড হয়। তাহলে কী লিখবো আমরা? মৌলের নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার ধনাত্মক সম্পর্ক মানে পজিটিভ সম্পর্ক। প্রশ্ন 8, নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। নিউট্রনবিহীন একটি মৌলের নাম হলো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। প্রশ্ন 9, একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হবে? একটা পরমাণুতে যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন থাকে এবং প্রোটন থাকে, তার জন্য কণাটা নিস্তড়িত থাকে, পরমাণুটা নিস্তড়িত থাকে। পজিটিভ আর নেগেটিভ যেহেতু সমান হয় সেজন্য শূন্য, যদি যতটা পজিটিভ থাকবে ততটাই যদি নেগেটিভ হয় তাহলে উত্তর হবে শূন্য, সেই জন্য কণাটা নিস্তড়িত থাকে। এবার যদি সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেখানে যখন ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে ওখানে নেগেটিভ কমে গেল, তার মানে সেখানে কী হলো? পজিটিভ পাওয়ারটা বেড়ে গেল। ইলেকট্রন নেগেটিভ পাওয়ার আর প্রোটন হচ্ছে পজিটিভ পাওয়ার, তাহলে ইলেকট্রন নেগেটিভ পাওয়ার কমে গেল, তার মানে পজিটিভ পাওয়ারটা বেড়ে গেল। তাহলে আমরা কি লিখব? একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা হবে। মানে একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা উৎপন্ন হবে, কারণ যে কণাটা থাকবে তখন সেই পরমাণুটা আর নিস্তড়িত থাকবে না, সেখানে ধনাত্মক চার্জড হয়ে যাবে, মানে পজিটিভ চার্জড হয়ে যাবে, পজিটিভ আধান হয়ে যাবে। তাই জন্য আমরা লিখব একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা উৎপন্ন হবে। প্রশ্ন 10, পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে? এটা হবে কক্ষপথে। উত্তরটা তো একবার দেখে নাও। পেজ নাম্বার 80, দেখো এখানে লেখা আছে ইলেকট্রন তার অবস্থান স্থল। এটা আমরা লিখে নেব যে একটি পরমাণুর ইলেকট্রনগুলো কোথায় থাকে। লিখব পরমাণু নিউক্লিয়াসের বা কেন্দ্রের বাইরে নির্দিষ্ট শক্তি বিশিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে। এটা হচ্ছে ইলেকট্রনের অবস্থান স্থল। প্রশ্ন 11, শূন্যস্থান পূরণ। ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 অংশ। 1/1837 অংশ। প্রশ্ন 12, সত্য না মিথ্যা? সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 282, এটা মিথ্যা। প্রশ্ন 13, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে এ ইলেকট্রন, এটা হবে 2 নম্বর জে থমসন। বি নিউট্রন, এটা হবে 4 স্যাডউইক। সি তেজস্ক্রিয়তা, এটা হবে 1 বেকারেল। ডি প্রোটন, এটা হবে 3 নম্বর গোল্ডস্টাইন। প্রশ্ন 3, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 2। 1, পরমাণুর মৌলিক কণাগুলির নাম লেখো। পরমাণুর মৌলিক কণাগুলির নাম হচ্ছে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। পরমাণুর মৌলিক কণাগুলির নাম প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। প্রশ্ন 2, পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে? পেজ নাম্বার 78, এখান থেকে লিখব পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণুর নিউক্লিয়াস বলে। তার সাথে এই ছবিটা আমরা এঁকে দেবো যে নিউক্লিয়াস কাকে বলে, লিখে এই ছবিটা এঁকে দেবো।
এটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। প্রশ্ন 3, নিউক্লিয় বল কাকে বলে? পেজ নাম্বার 83। নিউক্লিয় বল কাকে বলে তার উত্তরটা আমরা এখান থেকে লিখব। বিজ্ঞানী হাইসেনবার্গের মতানুসারে খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় প্রোটন এবং নিউট্রনের মধ্যে আধানের বিনিময় ঘটে এবং প্রোটন নিউট্রনে ও নিউট্রন প্রোটনে পরিবর্তিত হয়। এই পরিবর্তন অতি দ্রুত অনবরত ঘটতে থাকে বলে প্রোটনগুলির বিকর্ষণের কোনো সুযোগ থাকে না। উপরন্তু এই ঘটনার ফলে একটি প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বল প্রোটনগুলির বিকর্ষণ বল অপেক্ষা এত শক্তিশালী যে এর প্রভাবে নিউক্লিয়াসে প্রোটনগুলি বিকর্ষিত না হয়ে একসঙ্গে থাকে এবং নিউক্লিয়াস স্থায়ী হয়। এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। এখান থেকে এতটা লিখে দেবো, নিউক্লিয় বল কাকে বলে তার উত্তর। প্রশ্ন 4, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন? পেজ নাম্বার 83। তার উত্তর আমরা এখান থেকে লিখব। নিউক্লিয়াসে একাধিক ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন ঠাসাঠাসি করে থাকে, সুতরাং তাদের মধ্যে প্রচণ্ড বিকর্ষণ বলে নিউক্লিয়াসটি ভেঙে যাওয়াই স্বাভাবিক, কিন্তু তা হয় না। বিজ্ঞানী হাইসেনবার্গের মতানুসারে খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় প্রোটন এবং নিউট্রনের মধ্যে আধানের বিনিময় ঘটে এবং প্রোটন নিউট্রনে ও নিউট্রন প্রোটনে পরিবর্তিত হয়। এই পরিবর্তন অতি দ্রুত অনবরত ঘটতে থাকে বলে প্রোটনগুলির বিকর্ষণের কোনো সুযোগ থাকে না। উপরন্তু এই ঘটনার ফলে একটি প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বল প্রোটনগুলির বিকর্ষণ বল অপেক্ষা এত শক্তিশালী যে এর প্রভাবে নিউক্লিয়াসে প্রোটনগুলি বিকর্ষিত না হয়ে একসঙ্গে থাকে এবং নিউক্লিয়াস স্থায়ী হয়। এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। বিজ্ঞানী ইউকাওয়ার মতে প্রোটন ও নিউট্রনের মধ্যে মেসন নামক এক প্রকার কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়। তাহলে এর উত্তরটা আমরা এখান থেকে এতটা লিখব। নিউক্লিয়াসে একাধিক, এখান থেকে শুরু করে নিউক্লিয় বলের সৃষ্টি হয়। তারপর লিখব আরেক লাইন লিখে নেব তারপর, যে এই কারণে পরমাণু নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে। প্রথমে ওইটা যেটা দেখালাম সেটা লিখে নেবে, তারপর লাস্ট লাইনে লিখে দেবে এই কারণে পরমাণু নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে। প্রশ্ন 5, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পেজ নাম্বার 81। পেজ নাম্বার 81-এর একদম উপরে দেখো 5 নম্বর পয়েন্টটাই হচ্ছে এর উত্তর। আমরা লিখব পরমাণু নিউক্লিয়াস খুব সুস্থিত। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হলো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। মৌলের সমস্ত ধর্ম নিয়ন্ত্রিত হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা দ্বারা। এই দুটো লাইন লিখে দেবো, পারমাণবিক সংখ্যা কাকে বলে তার উত্তর। প্রশ্ন 6, ভর সংখ্যা কাকে বলে? পেজ নাম্বার 81। আগে যে পয়েন্টটা লিখলাম ঠিক তার পরের পয়েন্টটা, মানে 6 নম্বর পয়েন্টটাই হচ্ছে ভর সংখ্যা কাকে বলে তার উত্তর। এটা আমরা লিখব পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলে ওই পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রশ্ন 7, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি? পেজ নাম্বার 81। এরও উত্তর হবে 6 নম্বর পয়েন্টটা, যে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক, সেটা আমরা লিখব পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলে ওই পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। মানে প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং তার সাথে ভর সংখ্যার সম্পর্ক হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার সঙ্গে নিউট্রন সংখ্যা যোগ করলে আমরা ভর সংখ্যা পাই। এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যার সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক। প্রশ্ন 8,
এক্স ওপরে 238 নিচে 92 পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? দেখো এখানে ভর সংখ্যা হচ্ছে এটা 238 আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 92। তাহলে ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে লিখলাম ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 92। তাহলে নিউট্রন সংখ্যা আমরা কী করে বের করবো? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে 238 মাইনাস 92 ইকুয়ালস টু হচ্ছে 146। তাহলে এই পরমাণুটিতে কি বলেছে? প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা বের করো। প্রোটন সংখ্যা 92, ইলেকট্রন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা হচ্ছে 146। প্রশ্ন 9, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কী? ভর সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর পারমাণবিক সংখ্যাই মানে হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা আগে বললাম। তার মানে এটাই পার্থক্য যে যে প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা যোগ করলে আমরা ভর সংখ্যা পাই, আর পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। ভর সংখ্যা পাই হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা যোগ করলে, আর পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। প্রশ্ন 10, 0 এই ও উপরে 16 নিচে 8 এর অর্থ কী? এর ইলেকট্রন বিন্যাস দেখাও। 10 এই যে ও উপরে 16 নিচে 8 এর অর্থ এই পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, প্রোটন সংখ্যা হচ্ছে 8, ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে নিউট্রন সংখ্যা কী করবো? 16 মাইনাস 8 মানে হচ্ছে 8। এবার ইলেকট্রন বিন্যাস, তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা জানি প্রথম কক্ষপথ আমরা হচ্ছে কে, তারপর এল, কে থেকে শুরু হয়। তাহলে প্রথম কক্ষপথে আগে দেখতে হবে আমাদের সর্বাধিক কতটা ইলেকট্রন থাকতে পারে, সেটা কি করে বের করবো? এটা সূত্র আছে 2 × n²। এন হচ্ছে এখানে কক্ষপথ, কত নম্বর কক্ষপথ সেটা আমরা এন দ্বারা বুঝি। তাহলে কে হচ্ছে 2 × n² বললাম, তাহলে 2 × n হচ্ছে কক্ষপথ, তাহলে কে হচ্ছে প্রথম কক্ষপথ, কে থেকে শুরু হয়, তাহলে 1 হবে। তাহলে 1² ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 8। তাহলে 2, তাহলে প্রথম কক্ষপথে থাকছে আমাদের 2টো। দ্বিতীয় কক্ষপথে তাহলে ম্যাক্সিমাম কত থাকতে পারে? 2 × 2² হবে, তাহলে 8 হচ্ছে। কিন্তু আমার তো 6টা আছে ইলেকট্রন, তাহলে আমাদের দ্বিতীয় কক্ষপথে বাকি 6টা থেকে যাবে। প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 6টা। এর সূত্রটা হচ্ছে 2 × n²। এন হচ্ছে এখানে কক্ষপথ, কে হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে 1² হবে। এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তার মানে 2² হবে। এম হচ্ছে তৃতীয় কক্ষপথ, তার মানে 3² হবে। এইভাবে এনের মানটা কক্ষপথ অনুযায়ী বাড়তে থাকবে। প্রশ্ন 11, আইসোটোপ কাকে বলে? পেজ নাম্বার 82। এর উত্তর হচ্ছে একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরে আইসোটোপ বলে। তাহলে এই পরমাণুগুলো কি বলে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা সমান, কিন্তু ভর সংখ্যাটা হবে আলাদা। তাহলে এটা লিখে দেবো আগে আইসোটোপ কাকে বলে, তার একটা উদাহরণ দেব। এখানে দেখো 4টে উদাহরণ আছে, তার মধ্যে যে কোনো একটা লিখে দেবে। 1, 2, 3, 4 কাকে বলে লিখবে, তারপর এই 4টে উদাহরণের মধ্যে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে। এই 4টের মধ্যে যে কোনো একটা। প্রশ্ন 12, আইসোবার কাকে বলে? পেজ নাম্বার 83। এটা আমরা এখান থেকে লিখব, বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আইসোবার বলে। এক্ষেত্রে কি বলেছে? ভর সংখ্যাটা সমান হবে কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা হবে। যেমন 1 14C6 14N7। এখানে দেখো ভর সংখ্যা দুটোই 1, 14 14, আর এই 6 যেটা আছে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে এখানে দেখো 6, এখানে হচ্ছে 7, আলাদা। 2 নম্বর 40Ar18 40Ca20। এখানে দুটোরই ভর সংখ্যা সমান আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যাটা আলাদা, একটাতে 18 একটাতে 20 ইত্যাদি। এখান থেকে এতটা লিখে দেবে, দুখানা উদাহরণ দিয়ে দেবে আর কাকে বলে লিখে দেবে। প্রশ্ন 13, আইসোটোন কাকে বলে? পেজ নাম্বার 83। এখান থেকে লিখব, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন তাদের আইসোটোন বলে।
এক্ষেত্রে কী হবে, প্রোটন সংখ্যাটা এক থাকবে কিন্তু নিউট্রন সংখ্যাটা আলাদা হয়ে যাবে। যেমন দেখো H3 1 এবং He4 2, এখানে দেখো বলছে যে পারমাণবিক সংখ্যাটা সমান আছে কিন্তু নিউট্রন সংখ্যাটা আলাদা, এটা পরস্পরের আইসোটোন। নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যাটা আলাদা। তার মানে এখানে দেখো, এখানে প্রোটন সংখ্যা একটা, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 2টো। তার জন্য হয়েছে আমাদের ভর সংখ্যাটা আলাদা হয়েছে, কারণ নিউট্রন সংখ্যা একই। কারণ এখানে দেখো 4 থেকে 2 বাদ দিলে, মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। সরি, তাহলে এটা 4 থেকে 2 বাদ দিলে হবে 2, এটাও 3 থেকে 1 বাদ দিলে হবে 2। তার মানে দুটো ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা সমান আছে কিন্তু প্রোটন সংখ্যাটা আলাদা। এটাই হচ্ছে পরস্পরের আইসোটোন। তাহলে এখান থেকে এতটা লিখে দেবো। কাকে বলে? উদাহরণ। প্রশ্ন 4, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্তে আসেন? পেজ নাম্বার 78। পেজ নাম্বার 77-এ দেখো রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা আছে। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, তার সিদ্ধান্তটা আছে, সিদ্ধান্তটা চেয়েছে আমাদের প্রশ্নে। সিদ্ধান্তটা আছে পরের পেজে, পেজ নাম্বার 78। এই যে সিদ্ধান্ত, এটা আমাদের লিখতে হবে। এখানে 5টা সিদ্ধান্ত আছে, সেই 5টা সিদ্ধান্ত লিখতে হবে। 1 2 3 4 5, এখান থেকে এতটা। প্রশ্ন 2, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 79। দেখো এখানে দেওয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। এখানে দুখানা অসঙ্গতি দেখা যায়, এই দুটি ত্রুটি লিখতে হবে। এটা 1 নম্বর ত্রুটি, এটা 2 নম্বর ত্রুটি। এই দুটি ত্রুটি, মানে এখান থেকে আমাদের এতটা লিখতে হবে। প্রশ্ন 3, 235X92 পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক মানে প্রোটন সংখ্যা। পরমাণুটিতে যদি 3টি নিউট্রন বেশি থাকতো তবে সেটির সংকেত কিভাবে লেখা হতো? দেখো এই পরমাণুটির ভর সংখ্যা হচ্ছে 235 আর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 92। এই দুটো আমাদের জিজ্ঞেস করেছে, উত্তর দিয়ে দিলাম। এবার বলেছে 3টে নিউট্রন বেশি থাকতো, তাহলে কী হতো? সেটা ভর সংখ্যার সাথে যোগ হতো, কারণ ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে 3টে নিউট্রন সংখ্যা বেশি হলে সেটা ভর সংখ্যায় যোগ হতো। তাহলে তখন 3টে নিউট্রন বেশি থাকলে পরমাণুটির ভর সংখ্যা হতো 235 + 3 মানে 238। তাহলে সংকেতটা আমরা কীভাবে লিখতাম? তবে পরমাণুটির সংকেত হতো ইকুয়ালস টু, ওপরে হবে 238X/92, 238X/92, নিচে 92, ওপরে হবে 238 যদি 3টে নিউট্রন বেশি থাকতো। প্রশ্ন 4, 35Cl17 পরমাণুর গঠন বর্ণনা করো। 4-এর 35Cl17 পরমাণুর গঠন, এখানে ইলেকট্রন হচ্ছে 17, প্রোটনও হচ্ছে 17, ভর সংখ্যা 35, নিউট্রন সংখ্যা তাহলে 35 - 17 ইকুয়ালস টু হচ্ছে 18। এবার বলেছে পরমাণুটি ইলেকট্রন বিন্যাস আমাকে দেখাতে হবে। এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17 বা 17। তাহলে প্রথম কক্ষপথে আমাদের জানি ম্যাক্সিমাম আমাদের দুটো থাকতে পারবে, 2 × n² এই ফর্মুলা দ্বারা। 2 × k হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে n ইকুয়ালস টু হবে 1, তাহলে 1² ইকুয়ালস টু হবে 2। তাহলে এখানে দুটো থাকলো, বাকি থাকলো আমাদের কটা? 15টা। তাহলে পরের কক্ষপথে এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2 × দ্বিতীয় কক্ষপথ যেহেতু সেই জন্য এটা হবে 2², n ইকুয়ালস টু 2 হয়ে যাচ্ছে। 2 × 2², তাহলে এখানে ম্যাক্সিমাম আমার থাকতে পারে 8টা। তাহলে এখানে 8টা রাখলাম, তাহলে 8 আর 2 আমাদের 10 হয়ে গেল, আর বাকি থাকলো 7টা। এম এ ম্যাক্সিমাম আমাদের থাকতে পারে 2 × 3², তার মানে হচ্ছে 3 3 যা 9, 9 2 যা 18, তাহলে 18। আমাদের তো 18খানা নেই, তাহলে 7খানা আছে আমাদের, তাহলে পরেরটাতে আমরা 7খানা থাকবে। প্রথমটাতে 2টো, তারপরটা 8টা, তারপরটা হচ্ছে 7টা। এবার গঠনটা আমাদেরকে আঁকতে হবে এইভাবে। প্রথমে নিউক্লিয়াস আঁকবো, যেখানে আমাদের প্রোটন আর নিউট্রন সংখ্যা দিতে হবে। যেখানে আমাদের 18টা হচ্ছে নিউট্রন সংখ্যা,
যেটা নিস্তড়িত কণা, আর পজিটিভ চার্জ মানে প্লাস সেটা হচ্ছে 17, সেটা আমরা লিখে দিলাম। তারপর 3টে কক্ষপথ আমাদের করতে হবে, কে এল এম। এটা আমি পেন দিয়ে করেছি, তোমরা কিন্তু এটা পেন্সিল দিয়ে করবে আর কম্পাস ব্যবহার করবে, এই বৃত্তগুলো আঁকার জন্য কম্পাস ব্যবহার করবে। তাহলে 3টে কক্ষপথ হবে কে এল এম, তাহলে এটা হচ্ছে n = 1 যেটা বললাম প্রথম কক্ষপথ, n = 2 দ্বিতীয় কক্ষপথ, n = 3 তৃতীয় কক্ষপথ। এই nটাকেই আমরা এখানে স্কোয়ার করছি। দেখো এল কে হচ্ছে প্রথম কক্ষপথ মানে 1, সেই জন্য এখানে 1 স্কোয়ার করেছি। তারপরে এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, সেই জন্য 2 স্কোয়ার হয়েছে। এবার এম হবে 3 স্কোয়ার, কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম অনেক বেশি থাকার, এম কক্ষপথে ম্যাক্সিমাম আমরা ওইভাবে মানে এই ফর্মুলাতে আমরা দেখতে পারবো যে একটা কক্ষপথে ম্যাক্সিমাম মানে কে কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, এইভাবে আমাদের করতে হবে। প্রথমটাতে সব থেকে বেশি 2টো থাকতে পারে, সেই জন্য 2টো দিয়েছি। তারপরটাতে সব থেকে বেশি 8টা থাকতে পারে, 8টা দিয়েছি। তারপরটাতে সব থেকে বেশি 18টা থাকতে পারে, কিন্তু আমাদের আর ছিল না বলে আমরা বাকি 7টা এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে ম্যাক্সিমাম 18 থাকতে পারে, তাহলে আমরা 7 লিখতেই পারি। তাহলে এইভাবে করেছি। তাহলে দেখো এবার এই প্রথম কক্ষপথে তাহলে কি বললাম, 2টো ইলেকট্রন আছে, এই জন্য 2টো দিচ্ছি। যে কে কক্ষপথ এটা, এখানে 2খানা ইলেকট্রন। তারপর এল কক্ষপথে 8টা, এই যে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8খানা। এম কক্ষপথে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7। এইভাবে এটা পরমাণুর গঠনটা এঁকে দিতে হবে আমাদের। প্রশ্ন 5, হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। পেজ নাম্বার 82। দেখো এখানে 3টে হাইড্রোজেন দেওয়া আছে, যে হাইড্রোজেন মৌলের 3টে আইসোটোপ আছে। এই আইসোটোপগুলোরই ওরা নিউক্লিয়াসের গঠন বর্ণনা করতে চেয়েছে। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে এখানে, মানে 1 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দিতে হবে। এখান থেকে এতটা, এখান থেকে এই 2 পয়েন্টের আগে এতটা, পুরোটাই লিখতে হবে। যে এ সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম 1H1, এর পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন আছে কিন্তু কোনো নিউট্রন নেই, এর ভর সংখ্যা 1। বি ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম 2H1, এর পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে, সেজন্য এর ভর সংখ্যা 2। ট্রিটিয়াম 3H1, এর পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন ও 2টি নিউট্রন থাকে বলে এর ভর সংখ্যা হয় 3। এটাই হচ্ছে, এই পুরো পয়েন্টটা লিখে দিতে হবে 1 নম্বর পয়েন্টটা। এটাই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপগুলি নিউক্লিয়াসের গঠন বর্ণনা, এর উত্তর। প্রশ্ন 6, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয়। পেজ নাম্বার 85। দেখো এখানে হেডিংয়ে দেওয়া আছে কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ। তার সেকেন্ড প্যারাগ্রাফে দেওয়া আছে কিভাবে সেটা হয়। সেটা হচ্ছে, এটা আমরা এখান থেকে লিখব। বিজ্ঞানী নিলস বোর এই বিষয় সম্বন্ধে একটি যুক্তিযুক্ত ব্যাখ্যা দেন। বিজ্ঞানী বোরের মতবাদ অনুসারে, 1, একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। 2, কোনো কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষে গেলে ওই ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। 3, কোনো কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন নিম্নতর কক্ষে গেলে ওই ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। এই 3টে পয়েন্ট আমাদের লিখে দিতে হবে এই উত্তরটা। কক্ষ থেকে কক্ষান্তর ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয়, তার উত্তর হবে ওই 3টে পয়েন্ট।